সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় শহীদ নূর হোসেন দিবস এবং গণতন্ত্র। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, এবং রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন। এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলি পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো একটু দেখে নিই। রাজধানীর কচুক্ষেত চেকপোস্টে মিলিটারি পুলিশকে কুপিয়ে জখম, হামলাকারী আটক, পুলিশ বলছে পরিকল্পিত। রাজধানীর উত্তরা থেকে জিহাদি বই ও অস্ত্রসহ ধরা হলো জেএমবির 11 সদস্যকে। দেশের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি জামায়াতের আরও 615 জন নেতাকর্মী। টিকফা বৈঠকের পর জিএসপি ফিরে পেতে পারে বাংলাদেশ, আশাবাদ বাণিজ্য মন্ত্রীর। বললেন আগামীতে সব বিষয়ে একসাথে কাজ করবে ঢাকা ওয়াশিংটন। 50 লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের স্থগিতাদেশ। ওবামা তার ক্ষমতা বলে আবারও আদেশ দিতে পারবেন, বললেন আইনজীবী। এবং নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে 14 নভেম্বর দেশে আসছে অস্ট্রেলিয়া, জানালেন বাফুফের সভাপতি। আমরা শিরোনামগুলো দেখলাম। আজকে শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের আজকের দিন এরশাদ বিরোধী গণ আন্দোলনে বুকে পিঠে যেই স্লোগানটা লেখা ছিল, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগান লিখে যুবলীগ কর্মী নূর হোসেন রাজপথে নেমেছিলেন, পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। গণতন্ত্রের জন্য নূর হোসেন জীবন দিয়েছেন। তো আমরা যদি বলি যে সেই গণতন্ত্র বা নূর হোসেনের আত্মত্যাগের মধ্য দিয়ে 90 স্বৈরাচারের পতনের হয়ে গণতন্ত্রের যে সূচনা হয়েছিল, সেই গণতন্ত্রের আজ কি অবস্থা? দেখুন, নূর হোসেন জীবন দিয়েছেন, এটা সিম্বল একটা আমাদের বাঙালির ইতিহাসে, এই দেশের ইতিহাসে, যে স্বৈরাচারী সরকার যতই শক্তিশালী হোক না কেন, যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে, গণতন্ত্রের যে মূল মন্ত্র যেটা, সেটার ইচ্ছার বিরুদ্ধে কেউ ক্ষমতা টিকে থাকতে পারে না, সে যতই ক্ষমতাশালী হোক না কেন। নূর হোসেন সেটা একটা সিম্পল বললাম, সে আত্মত্যাগ করে সেটা প্রমাণ করছেন গণতন্ত্র, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র ফিরে আসুক। কাজে আমি নূর হোসেনের শহীদ নূর হোসেন বলবো, এবং শাহাদাত বরণ করেছেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এবং এদেশের মানুষের অধিকার অর্জনের জন্য। আজকের যে গণতান্ত্রিক সরকার আমাদের সামনে আছে, ওই ধারাবাহিকতায় কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। সে পতনের ধারাবাহিক সূত্র ধরে কিন্তু আজকের আমরা ধাপে ধাপে গণতান্ত্রিক সাংবিধানিক সরকারের দিকে, মূল গণতন্ত্রের দিকে ফিরে এসেছি। এবং যে যাই বলুক না কেন, বাস্তবতাই যে নূর হোসেনের আত্মত্যাগের পর আজ পর্যন্ত বাংলাদেশে অঙ্গরতাঙ্কিত সরকার চেষ্টা করা হয়েছিল, আপনারা জানেন যে 111 পরে, কিন্তু সেটা নূর হোসেনের শহীদ হওয়ার পরে সেই তারপরে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় 90 স্বৈরাচারের পতন হয় 3 বছর পর। তো এরপরে গত 25 বছরে আমাদের সংসদ নির্বাচন হয়েছে, সংসদ হয়েছে, গণতন্ত্র ছিল। আমি বলছি সেই যে 25 বছরের গণতন্ত্র, এই 25 বছরের গণতন্ত্রকে আমরা কিভাবে পেয়েছি? আমরা পেয়েছি আমাদের গণতন্ত্র, একটা তো বললাম যে নূর হোসেন আত্মত্যাগের বিনিময়ে ধারাবাহিকতায় ধীরে ধীরে গণতন্ত্রের আন্দোলন ফিরে এসে স্বৈরাচারের পতন হয়েছে। তারপরে আপনি দেখেন 91 থেকে যে অবস্থাটা হয়েছে, সেটার আরেকটা চেষ্টা হয়েছিল গণতন্ত্রের পথ থেকে সরে নেওয়ার জন্য, 111 সরকার যখন হলো আর কি। কিন্তু সেখানে দেখা গেল না, সেটা টিকলো না, বিকজ এর দেশের জনগণ সেই সরকারকে গ্রহণ করেন মনের থেকে, যে কারণে তারা আর
টিকতে পারেনি, কোনো আন্দোলন দরকার করেনি, তার নিজের দিক থেকে সরে গেছে। তো সুতরাং এই গণতন্ত্র তারাও বুঝতে পেরেছে যে গণতন্ত্রের বিকাশ এ দেশে ঘটেছে, মানুষের মনে, চলনে বলনে সব কিছুতে, সেখানে তারা এখানে স্থায়ী টিকতে পারবে, সেজন্য তারা বাধ্য হয়ে নিজের থেকেই নির্বাচনের ব্যবস্থা করেছেন এবং সেই নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে নির্বাচন হয়েছে। আপনারা নিজেও দেখেছেন নির্বাচনে যে নির্বাচন সরকার ক্ষমতায় এসছে, তারা কাজ করে, পরবর্তী আবার অন্য সরকার এসছে, অন্য দল এসছে, এই যে একটা চলমান প্রক্রিয়া সেটা চলেছে। কিন্তু এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা প্রচেষ্টা চলছে, আমরা কিন্তু ষড়যন্ত্রের বাইরে না, আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে দুই দিক দিয়ে, সেটা হলো যে এই গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার জন্য, গণতান্ত্রিক শক্তিকে, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা বঙ্গবন্ধু যেটা আমাদের শিখিয়েছিলেন, সেটা হলো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, সেই পথ থেকে সরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা চলছে, এখনো চলছে, আগামীতে হয়তো চলবে। বিরোধী পক্ষের থেকে যে অভিযোগ করা হয় যে দেশে গণতন্ত্র বলতে কিছু নেই, এখনকার অবস্থাকে বিরোধী দল বলতে সংসদের বাইরে যে বিরোধী দল আছে বিএনপি, তারা মানে অতীতের সব স্বৈরাচারের চেয়েও বেশি স্বৈরাচার বলছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বক্তৃতায় বলা তো কোনো সমস্যা নাই, বললেই হয়। আমি বলে দিলাম যে আপনারা স্বৈরাচার, আমি বলার তো মুখের, এখানে তো ট্যাক্সেশন দেয়নি, আমরা বাক স্বাধীনতা দিয়েছি। কথাটা হচ্ছে যে আপনি উনি একটা ক্ষেত্র দেখান, তারা নির্বাচন করেননি, চরম ভুল করেছেন, এটা অনেক সিনিয়র নেতারা আমাকে অপকটে এককভাবে বলেছেন, এবং সেই কিভাবে হয়েছে সেটা বলি আপনাকে, ইফ আই এম নট রং। আহমদ আজম এখানে আছে, আমি জানি যে হয়তো সে বলতেও পারবে না। সেটা হলো 1914 সালে আর 2014 সালে জুন মাসে, খুব সম্ভব, আমার যত ডেটটা মনে নেই, উনি তো আরো সাংবাদিক ভালো বলতে পারবেন, দুবাইতে একটি একান্ত বৈঠক হয়, ডন, মাফিয়া ডন বলা হতো তাকে, নির্বাচনের আগে, হ্যাঁ, আমাদের জাতীয় নির্বাচনের আগে, হ্যাঁ, সেখানে দাউদ ইব্রাহিম তার নাম, সে বোম্বাই কিন্তু থাকে দুবাইতে। তারেক রহমান গেছিল উমরান নামে, তখন তাদের একান্ত একটা বৈঠক হয়, সেখানে একটি, এটা প্রত্যেকে এসছে, বৈঠকের কথা এসছে, সেখানে একটি ব্যবস্থা হয়েছিল চুক্তি মতন একটা, যে নির্বাচন বাংলাদেশে তখনই হবে যখন আমরা ক্ষমতা যেতে পারবো, বিএনপি আর কি, বিএনপি মনা বলেন, জোট বলেন, যাই বলে এইভাবে, এবং নির্বাচন ব্যাহত করার জন্য যা যা করার সেটা ব্যবস্থা দাউদ ইব্রাহিম করবে, আর আন্তর্জাতিক যে ব্যাপারটা, লবিং যেটা বলি, যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থাটা আমি বলছি সেটা। এখন সেই প্রেক্ষাপটে আপনি লক্ষ্য করে দেখবেন, সেই প্রেক্ষাপটে আপনি লক্ষ্য করেছেন নির্বাচন আগে, ইফ ইউ ডু নট ফরগেট ইট, ইউনাইটেড স্টেটস, আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, রাশিয়া বলেন, সবাই কিন্তু বলছিল যে নির্বাচন একটা করার জন্য, কিন্তু আমরা নির্বাচন করে ফেলেছি। আমাদের ডিটারমিনেশন, আমাদের যা নেত্রী জনম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ়তার জন্য নির্বাচন হয়েছে। যত সহিংসতা, মানব মারা, গরু মারা, সবকিছু রকম করা হয়েছে, তারপরেও অগ্রযাত্রা ব্যাহত নির্বাচন হয়ে গেছে। না করে যে ভুলটা করেছে নিয়ম রক্ষার নির্বাচন, এটাও বলা না, নিয়ম রক্ষা বলেছেন সেটা অন্য কথা। নিয়ম রক্ষা মানেটা কি? নিয়ম রক্ষা মানে কি সংবিধান মেনে চলে। আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র বললে কিন্তু আমাদের সংবিধান মাথায় রেখে রাখতে হবে, এটাকে সমুন্নত রাখতে হবে। যে কারণে নেত্রী বলেছিলেন যে যে কোনো মন্ত্রণালয় চান আপনার অন্তর্বর্তী সরকারের জন্য নেবেন, আমাদের আপত্তি নাই, এই পর্যন্ত বলেছিলেন। ডায়ালগের জন্য, আলোচনার জন্য বলেছেন। আজকে হিটলার বলেন একদিকে, আবার আলোচনার কথা বলেন, এটা হয় না। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে যেটা বললেন যে নির্বাচনের কোনো ইচ্ছাই আপনাদের দলের ছিল না, যার কারণে আওয়ামী লীগের তরফ থেকে তখন নানা রকম প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের অংশগ্রহণের ব্যাপারে, অন্তর্বর্তী সরকারের অংশগ্রহণ আপনারা কোনো কিছুতেই নেননি, এবং তো আজকের গণতন্ত্রের এই অবস্থা যেটা আপনারা বলছেন, সেই অবস্থার জন্য অনেকে দায়ী করে থাকেন আপনাদেরকে, আপনি কি বলবেন এই বিষয়ে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। আমি প্রথমেই নূর হোসেনের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। নূর হোসেন অনেক ছোট, আমাদের বয়স অনেক ছোট ছিল, কিন্তু তার অবদান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, ভোট রক্ষার, ভোটের, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তার যে অবদান, তাতে তাকে আমি শ্রদ্ধা করি, তারা আত্মার মাগফেরাত কামনা করি। দেখুন, সেই যে 91-তে আমরা গণতন্ত্রের চর্চা শুরু করেছিলাম,
আমি বলবো না 91-তে যে কিন্তু আরো অনেক জিনিস হয়েছিল। 91-তে 91 আমি একটু মনে করে দিই, 91 সংসদে একটা ঐতিহাসিক জিনিস হয়েছিল। আওয়ামী লীগ বিএনপি একসাথে একটা যৌথ প্রস্তাব সংসদে গৃহীত হয়েছিল যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে। সেটাও কিন্তু হয়েছিল, হ্যাঁ, আমি যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে। হ্যাঁ। এটা অনেক কম উল্লেখ করে, কিন্তু 91 সংসদেই সেটা হয়েছিল। আচ্ছা, এটা আমি আপনাকে বলি 91 সংসদে এটাও হয়েছিল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সুইচ ওভার করে সংসদীয় গণতন্ত্র ওই 91 সংসদেই হয়েছিল, এবং তখন থেকেই আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের যাত্রা শুরু, নতুন করে যাত্রা শুরু হয়। কিন্তু আমি বলবো না যে 91 বা 96 বা 2001 এই সময়টাতে খুব গণতন্ত্রের চর্চা হয়েছে। গণতন্ত্রের চর্চার মধ্যেও অনেক রকমের ভুল ভ্রান্তি, বাধা বিপত্তি এসছে। তারপরেও কিন্তু 91 থেকে 2014 একেবারে জানুয়ারির আগ পর্যন্ত আমি বলবো এই সময়টাতে নানা বাধা বিপত্তি পেরিয়েও কিন্তু গণতন্ত্রের চর্চাটা হয়েছে। কিন্তু 2014 নির্বাচনের মধ্য দিয়েই আমি বলবো যে এই নূর হোসেনের রক্তের প্রতি আমরা বাংলাদেশের রাজনীতিকরা, বা যদি বলেই ফেলি যে এই সরকার এই নূর হোসেনের রক্তের প্রতিদান থেকে ফিরে এসছে বা পিছু হটেছে। এ কারণেই যে শ্রদ্ধেয় সিনিয়র যে কথাটি বললেন যে আমরা নির্বাচনটি একদলীয়ভাবে করতে চাইনি, বিএনপি আসেনি। বিএনপি আসার যে কত প্রাণান্তকর চেষ্টা করেছিল, তারানকু এসছিল, এই যে দুই দলের মধ্যে তারানকুর বৈঠক, বিএনপি শেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু অত্যন্ত সুচতুরভাবে সুকৌশলে বিএনপিকে বাইরে রেখে শেষ পর্যন্ত বিএনপি বলেছিল যে কয়েকটা দিন বাড়ানো হোক যাতে আমরা নমিনেশন পত্র দাখিল করতে পারি, সেটাও করা যায়নি। আর বিএনপিকে বাইরে রাখার চেষ্টা সরকার প্রথম থেকেই করেছে এবং বাইরে রাখতে পেরেছে, সফল হয়েছে, আপনারা ব্যর্থ হয়েছেন। না, ওই চাতুরতার সাথে আমরা যাইনি। আমরা চেয়েছিলাম যে আমরা সকল দলের অংশগ্রহণের নির্বাচনটি করব। আর ওই 5 জানুয়ারির নির্বাচনটা কি হয়েছে? ফোন আছে দেশের বাইরে থেকে, আমি ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাহরাইন থেকে গোলাম রহমান বলছি। জি বলেন। বর্তমান সমালোচক বলতেছেন যে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত আছে, তো গত নির্বাচনে 54 জন বিনা ভোটে নির্বাচিত করে নিল তারা, এটা কতটুকু গণতন্ত্রের ভিতরে পড়ে? জি ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর কিন্তু এই কথাটাই সবাই বলে। জি, আমি যেটা বলছিলাম যে চেষ্টার ত্রুটি আমরা করিনি, কিন্তু আমরা কোনো চাতুরতার আশ্রয় নিইনি। শেষ পর্যন্ত 5 জানুয়ারির নির্বাচনটা কেমন হয়েছে জানেন? যে এই যে সম্মানিত দর্শক বললেন 54 জন না 154 জন। শুধু তাই না, ওই যে নমিনেশন পেপার উইথড্র করবার যে তারিখ, সেই তারিখ কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছিল অলিখিতভাবে, যে প্রতিদিন। এবং এরশাদ সাহেব বললেন সকল আমার নমিনেশন উইথড্র করা হলো, কিন্তু বাস্তবে নির্বাচন কমিশন উইথড্র করলেন না। আমি সরকার প্রধান, আমি বললাম যে আমার দলের সকল নেতারা যারা নমিনেশন পেপার দাখিল করেছে তাদেরটা প্রত্যাহার করে নিলাম, এবং প্রত্যাহারের জন্য নমিনেশন পত্র প্রত্যাহার পত্র দেওয়া হলো, সেটাও প্রত্যাহার হলো না। এবং একেবারে সারা মাস ব্যাপী তাদের নিজস্ব একটা করে প্রত্যাহার করে বিনা প্রতিদ্বন্দ্বিতা। এই ধরনের নির্বাচন সত্যি ইতিহাসের কলঙ্ক, গণতন্ত্রের জন্য কলঙ্ক। সেই নির্বাচনটা যদি না হতো, আমার শ্রদ্ধেয় সিনিয়র বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী উনি জানেন যে সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী আরো 3 মাস পরও নির্বাচনটি করা যেত। উনি জানেন যে ওই 3 মাসের পরে আরো 6 মাস সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে নির্বাচন করা যেত। ওই সময় সরকারের সদিচ্ছা থাকতো যে সকল দলের অংশগ্রহণের নির্বাচনটি করব। অর্থাৎ ওই নির্বাচনই আমাদের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। তারপরে ওই নির্বাচনে গণতন্ত্রে নির্বাসনে গেছে, ওই নির্বাচনের মাধ্যমে। এটা যেটা বললেন আপনি। আমি তার আগে আপনাকে ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানানোর জন্য, এবং নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু যে কথাটি আমরা সবাই ভুলে যেতে চাই,
আজম সাহেব যে কথাটি বলেছেন, ওই নির্বাচন দিয়ে গণতন্ত্র কে ধ্বংস হয়ে গেছে, নির্বাচনে নির্বাচনে পাঠানো। কিন্তু আমরা ভুলে যেতে চাই যে ওই নির্বাচন 5ই জানুয়ারির আগে যে 3.5 মাস যে তাণ্ডব সারা দেশের উপর দিয়ে গেল, নির্বাচন প্রতিহত করার জন্য যারা পুলিশকে হত্যা করলো, মানুষ হত্যা করলো, বিডিআর হত্যা করলো, এবং এই কথাগুলো আমরা বেমালুম ভুলে যাচ্ছি যে নির্বাচনকে প্রতিহত করার জন্য সারা দেশের, এবং আপনি ভালো করে জানেন যে বাস জ্বালানো, মানুষ পোড়ানো, একই ঘটনাগুলো পরে এই বছর 15ই জানুয়ারি থেকে আবার শুরু করে 3 মাস। কিন্তু ওই কথাটা আমরা ভুলে যাই যে নির্বাচনের আগে ওই 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করার কথাই ঘোষণা দিয়ে এই কাজগুলো করা হলো। নির্বাচন প্রিজাইডিং অফিসারের অফিস জ্বালানো হয়েছে, প্রিজাইডিং অফিসার, এগুলো আমরা সবচেয়ে মানে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ব্যাপক সংখ্যক স্কুল পোড়ানো হয়েছে। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আওয়ামী লীগের নেতা বগুড়ার, তার বাড়ি, আওয়ামী লীগ জেলা সভাপতি, তার বাড়িতে লোকজন সহ চতুর্দিক দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে, কোন রকম তার জীবন। আমি বলছি একটা দুটা ঘটনা না, অসংখ্য ঘটনা, মানুষ হত্যা করা হয়েছে। কেন করা হয়েছিল? ওই কাজগুলো বন্ধ করার জন্য নির্বাচনটা যে কত জরুরি ছিল। এবং আজকে যে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা হয় কি খণ্ডিতভাবে যদি কখনো কোনো বিষয় বিবেচনায় আনি, এমনকি আপনি একটি বাক্য যদি খণ্ডিতভাবে পড়েন বা বলেন, তাহলে অর্থ কিন্তু ভিন্ন দাঁড়ায়। সেই জায়গাটি যে নির্বাচন প্রতিহত করার জন্য যে কথাটি আজম সাহেব বলেছেন, আজকে উনি বলেছেন সুস্থভাবে এখানে বসে আমরা বলতে পারি যে 3 মাস পরে, 6 মাস পরে, ওই 6 মাস ওইভাবে যদি হত্যাযজ্ঞ চালানো হতো, আপনি দেশের গ্রামীণ অর্থনীতির কি অবস্থা হয়েছিল সেদিন। আপনি দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা, বাইরের সবাই বলেছেন আমাদের জাতীয় অর্থনীতিতে তার প্রভাব পড়ে নাই। সুতরাং গণতন্ত্র, ওই নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আর যে কথাটি বলা হয় যে কি নিয়ম রক্ষার নির্বাচন, নিয়ম রক্ষার, এবং নিশ্চয়ই আমার যদ্দূর মনে হয় ইউসুফ এই কথা বলেন নাই যে একদলীয় নির্বাচন হয় নাই, অনেকগুলো দল অংশগ্রহণ করেছেন। এবং আপনি যে কথাটা, আপনি কি খুব ভালোভাবে জানেন এই অংশগ্রহণ আমি আসলে কি অংশগ্রহণ বলা যায়? অংশগ্রহণ বলা যায় এই কারণে যে আপনাকে বিবেচনায় আনতে হবে যেই হত্যাযজ্ঞ, যে তাণ্ডব শুরু হয়েছিল, সেটা যদি ওই যুক্তিটাই তো ভালো, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, যেহেতু দেশের প্রধান দল বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করেনি, ওয়াকওভার দিয়েছে, তাই 154টি আসনে। তাই তো, যুক্তিযুক্ত, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন নিঃসন্দেহে যুক্তিযুক্ত। এই কথাগুলো আমরাও বলি, তার কথা নিয়েই বলি যে যেহেতু অংশগ্রহণ বললেন না, অংশগ্রহণ বলা যাবে না, অংশগ্রহণ, তারা অংশগ্রহণ করেন নাই বলেই তো, আপনি প্রতিদ্বন্দ্বিতা ছিল না বলেই তো 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন। এবং আজকে অনেকে আটকে ওঠেন 194 জন কেন বিনা প্রতিদ্বন্দ্বিতা। এটা তো অনিয়ম হয় নাই, দেখতে খারাপ বা শুনতে খারাপ। 5 জন যদি হয়, এই জন্যই আমাদের কথাটা গণতন্ত্রের কি অবস্থা, সেই গণতন্ত্র ভালো অবস্থায় আছে এই কারণে যে যদি আপনি দেশের ওই অবস্থাটা আপনি বিবেচনায় না আনেন, ওই অবস্থাটাকে বাইরে রাখেন, এবং গণতন্ত্র রক্ষার জন্য এবারও যখন বলা হলো যে এই সরকারকে বিতাড়িত করে আমরা ঘরে ফিরবো, তারপরে 3.5 মাস স্কুল বন্ধ, পরীক্ষা বন্ধ, ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনার আমার সবারই তো আছে, সন্তান তাদেরও আছে যারা এই কাজটি করেছেন। কিন্তু এগুলো আমরা কেন বিবেচনায় আনতেছি না? এবং বিষয়টা হচ্ছে যে নির্বাচন তারা করবেন না এবং নির্বাচন হতেও দেবেন না। গণতন্ত্র, যে কথাটি ইউসুফ ভাই বলেছেন যে গণতান্ত্রিক সরকার যাতে না থাকে সেই জন্য। আর গণতন্ত্রের যে কথাটি বলছেন দুর্বলতা, আমি 1 মিনিটে শেষ করি। আহমেদ আজম খানের কাছে আবার আসতে চাই যে এই বছর, গত বছর, এই বছরের জানুয়ারি থেকে যে 3.5 মাসের 92 দিনের যে সন্ত্রাস, 92 দিনের সন্ত্রাস চলেছে, এবং এখনকার যে অবস্থা বলা হচ্ছে যে ওইটারই ধারাবাহিকতা, তাই তা আপনি কি বলবেন এই বিষয়ে? নিশ্চিতভাবে আপনার কথাটার জবাব দেবার আগে এক লাইন একটু বলতে চাই। আমার শ্রদ্ধেয় সিনিয়র একটা কথা বলেছেন যে দাউদ ইব্রাহিমের সাথে ওই দুবাইতে তারেক রহমানের বৈঠক হয়েছিল, এবং সে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে যতদিন পর্যন্ত না বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন নির্বাচন হবে না। আমি শ্রদ্ধেয় সিনিয়রের প্রতি শ্রদ্ধা রেখে বিনয়ের সাথে এটার সাথে দ্বিমত করি, বলি এ ধরনের কোনো বৈঠক হয়নি। এই নিউজটা আমিও দেখেছি ফেসবুকে, এই সমস্ত ফেক নিউজ ছাপিয়ে ওই মুহূর্তে জনগণকে বিভ্রান্ত করা হয়েছিল। আর এই যে 90 দিনের আন্দোলন, দেখুন ওই সময়ে 5 জানুয়ারির আগে যে আন্দোলন হয়েছিল, ওই রকম আন্দোলন কিন্তু
উনারাও আওয়ামী লীগও 90 দিন, কিন্তু 90 দিন বা 92 দিন কিন্তু এটা 96 সময় কিন্তু উনারাও সেই আন্দোলনে 15ই ফেব্রুয়ারি নির্বাচন তাদের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করবার জন্য ছিল ওই নির্বাচনটা। সেই নির্বাচনেও কিন্তু শত শত স্কুল পোড়ানো হয়েছিল, শত শত ঢাকা শহরকে অচল করা হয়েছিল, শত শত বাড়ি ঘরকে ধ্বংস করা হয়েছিল। এরকম কাজেই পরিসংখ্যান কি আন্দোলনে পরিসংখ্যান চাইলে দেয়া যাবে। শুনুন, জুবায়ের ভাই, আমি একটা কথা বলি যে যখন আওয়ামী লীগ পরিসংখ্যান দেয় তখন আপনারা কিন্তু এরকম পাল্টা পরিসংখ্যান কখনোই দেননি। আপনারা বলেছেন যে আওয়ামী লীগ আন্দোলন করেছে, কিন্তু পরিসংখ্যান আওয়ামী লীগ পরিসংখ্যান আওয়ামী লীগ যে পরিসংখ্যান দেয় আমাদের কাছেও আছে, লগি বৈঠা দিয়ে কিভাবে মানুষ হত্যা করেছে সেই পরিসংখ্যানও আছে। আর একটি কথা আপনাকে স্মরণ করিয়ে দেব, আমার সিনিয়র আছেন আজাদ ভাই, দীর্ঘদিনের সাংবাদিক, 69-এর আন্দোলন থেকে একেবারে 66-র আন্দোলন থেকে আজ পর্যন্ত সকল আন্দোলনেই এই ধরনের আনরুলি মিছিল, মিটিং বা এই ধরনের জ্বালাও করা হয়েছে, কিন্তু কখনোই এই যে 96, এই যে 91 থেকে 96 এই সময় যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, কি আগুন ঝরা আন্দোলন আমরা কিন্তু কখনো বলি নাই নাশকতা, কারণ আমরা জানি এটা রাজনৈতিক আন্দোলন। এই যে এখন গণতন্ত্রের কথা বলা হচ্ছে যে গণতন্ত্র, দেখুন কবে কোন স্বাধীনতার পরে আওয়ামী লীগের কোন মহাসচিবের বিরুদ্ধে 100টি মামলা এবং 7 বার জেলে, 331 দিন 6 বারের খেটেছে, এখন আবার 7 বার জেল খাটছেন উনি। এটা এই 100টির কাছাকাছি মামলা আওয়ামী লীগের কোন সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হয়েছে এবং আওয়ামী লীগের কত সিনিয়র নেতার বিরুদ্ধে কত মামলা হয়েছে, এমন কোন সিনিয়র মন্ত্রী বিএনপি নাই যারা জেল খাটছে না। আপনার এই কথাটি নিয়ে আমি এই আর শেষ লাইনটি বলি যে আজকে থেকে শুরু করে এখনো যেভাবে প্রতিদিন শত শত গ্রেফতার করা হচ্ছে সারা দেশে, এতে করে কোথায় গণতন্ত্র? আমরা এখানে যেটা বললেন যে থামানোর জন্যই তো এগুলো দরকার হবে। জিনিসটা হচ্ছে শত শত মামলা দিয়ে বিরোধী দলকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না, এবং যেটা বলা হচ্ছে 5ই জানুয়ারির সেই নির্বাচনের 2য় বর্ষ পূর্তি উপলক্ষেই বিরোধী দল আন্দোলন করতে পারে, তার আন্দাজেই আবার ব্যাপকভাবে গ্রেফতার অভিযান শুরু হয়েছে। আপনার হেডিং পড়ার সময় সূচনা বক্তব্যে আপনি যে হেডিংগুলো উত্তরা থেকে আজকেও জেএমবির 11 জন এবং চাপাতি যেভাবে ধরা হয়েছে, অস্ত্রশস্ত্র অন্যান্য আছে, লিফলেট আছে, এদেরকে না ধরে ছেড়ে দেওয়া, তাইলে তো আপনি ওই যে এমপি পুলিশে আজকে কথা বলতেছে সেখানে পিছন থেকে চাপাতির কোপ, তো এগুলো তো মানে ওই যে আজাদ ভাই যে কথাটা বললেন এটাও আমি বলি, আমি এটা আজাদ ভাই যেটা বললেন যে চাপাতির কথা বললেন বা জিনিসটা হচ্ছে, তাহলে আবার এটা আমরা দেখি যে বিএনপিকে ধরার ব্যাপারে সরকার খুব তৎপর, কিন্তু জঙ্গিদের ব্যাপারে ঘটনাগুলি তেমন আগায় না, এবং আমরা দেখি যে অনেক জঙ্গি ছাড়া পেয়ে যায় জঙ্গি অভিযোগে। তো কি বলবেন আপনি এই বিষয়ে? আমি আপনার প্রশ্নের উত্তর তো দেবই, একটা প্রশ্ন আছে, প্রশ্নটা নিয়ে নেই। আপনার প্রশ্ন একটা করলাম। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি কাউখালীর পিরিজপুর থেকে খসরু বলছিলাম। জি বলেন। যে আমি নূর হোসেনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ছোট্ট করে দুটি প্রশ্ন করতে চাই। একটি প্রশ্ন হলো, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন প্রাণ দিল সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, যা স্বৈরাচার বিরুদ্ধে যখন আন্দোলন করা হলো, আমি নাম না বলেই বলতে চাই, সেই স্বৈরাচারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যদি আজকে গণতন্ত্রীমুখী মানুষরা দেশ পরিচালনা করেন, তাহলে নূর হোসেনের জীবনের আত্মত্যাগের কি মূল্যায়ন আছে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম এই প্রশ্নটা উত্তর দিতেছি আপনাকে। তার আগে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নির্বাচনে 154 জনের কথা বল, 54 বলছে, আমি আজম সাহেব আবার এটাকে ক্লারিফাই করে বলব 154। ইয়েস, কথাটা হলো যে আপনি আমাদের সংবিধান যেটা আছে, আমি পরিষ্কার আবারও বলছি, সংবিধান যারা মানে না তারা গণতন্ত্র বিশ্বাস করতে পারে না, এটা আমার বিশ্বাস। সংবিধান সর্বোচ্চ, সব দেশে যেখানে লিখিত সংবিধান আছে সেখানে সংবিধান হিসাবেই দেশ চলবে, এবং সেই হিসাবে নির্বাচন করার জন্য জননেত্রী শেখ হাসিনা একাধিক চেষ্টা করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা জানি। জিল্লুর রহমান সাহেব দেখা করেছেন, তারানকে কথা বলছে, তারানকে যখন বলা হলো যে হ্যাঁ ঠিক আছে নির্বাচন হবে, এই হলো আমাদের সংবিধানের অবস্থা, তারানকে পরে একটি কথা বলেনি। when they saw that the provision of the constitution, সেটা বিরুদ্ধে যাওয়ার প্রশ্ন আসে না। তো
সুতরাং এখন মামলামকতার কথা বলছেন, আমি একটা সামান্য মানুষ, ঝামেলা করি না, কত রাগারাগি করি না, মারা জীবনে করি না। এরশাদের কথা বললেন। না না, আমি বলতেছি আমি তখনও আমি প্রশ্ন উত্তর দেবো। আমি ঢাকা কোর্টে গেছিলাম একটা রাজনৈতিক মামলা জামিনের জন্য। আই ওয়াজ মেড এন অ্যাকিউজ, আমি হাইকোর্ট থেকে বেল নিয়েছি আগাম জামিন। তো আপনি তখনকার দিনে মামলার কথা বলছেন। ক্লিন আউট অপারেশন সময় আমার নিজে দেখা চোখের সামনে সেই ছেলেটি আমার সাথে আমার চেম্বারে পল্টনে দেখা করতে এসছে, ধরে নিয়ে একটা মুক্তিযোদ্ধা সন্তান, বুলেট তার নাম, ওই বাপ রেখেছে মুক্তিযুদ্ধের কারণে। সে আমাকে বললো যে আমি একটু ভোলার থেকে ঘুরে আসি, মার সাথে দেখা করে। সে ভোলা গেল, সেখানে ধরে মেরে ফেললো, পানি খেতে দেয়নি, মেরে তারপরে রাস্তায় যে নুরিয়াল সাইদকে যে বাগদাদের রাস্তায় মেরেছিল, ঠিক তেমনি দড়ি দিয়ে বেঁধে শহর ঘুরিয়েছে। দ্যাট ওয়াজ দি এই গণতন্ত্র আমরা দেখেছি, এই আইনের শাসন আমরা দেখেছি। মামলা হামলা কি হয়েছে আমি জানি। 2001 সালের পরে সমস্ত জায়গায়, আমাদের বরিশাল অঞ্চলের কথা আমি জানি, কথা বলবো না, 32,000 নেতা কত হাজার লোক মৃত্যুবরণ করেছে, বিশেষ করে মাইনরিটি কমিউনিটি। আই নো আপনি 2001 সালের কথা বলছেন, কিন্তু 2001 সালের ব্যাপারে আপনারা না, সেই সময় আপনি মামলার কথা বলছেন, কমিটি করেছেন, কিন্তু সেই কমিটির কাজ তো কমিটির উপরে না রেফারেন্সে কাজ হয়েছে। আপনি এটা বোধহয় আমি জানি, যাই সেটা অন্য কমিটির কথা জানি, কমিটি হয়েছে এবং কমিটি এবং সেই প্রেক্ষিতে কতগুলো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আমি জানি। এই সেগুলি সপ্তাহ প্রকাশন, এই কমিটির রিপোর্টের মোতাবেক এই মামলাটা হয়েছে, অমুকে ধরে, এটা কিন্তু নাই। যাক, সে কথা বলছে, কাজে মামলার কথা বললে আমি সেটাই বলতে চাচ্ছি, যেভাবে মামলা অত্যাচার সেটা আমি চোখে দেখেছি। যাই হোক, যে প্রশ্নটা করেছেন 54তে, সেই 54 জনের উনি উত্তরটা দিচ্ছি যে আমাদের উনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন যে প্রশ্নকর্তা, তাহলে পরে তাকে বলতে হবে যে সংবিধান মতো দেশ চলবে। সেই হিসাবে আমি একটা ইলেকশন দিয়েছি। আপনি যাবেন না, আপনার জোর করে তো আটকাতে পারবেন, জোর করে নিতেও পারবেন না ইলেকশনে, জোর করে আপনাকে বসাতেও পারবেন না, মানে জোর করে বসাতেও পারবেন না, করতে পারবেন না, এট দ্য সেম টাইম করবেন এটাও পারবেন না। ইট ইজ ইয়োর অপশন। এখানে ইলেকশন কিন্তু করেছে বিভিন্ন দল, সেখানে মনোনয়নপত্র দাখিল হয়নি, সেখানে তো অনির্বাচিত 86 কি হয়েছে, সেখানে কিন্তু অনেক অনির্বাচিত নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেই কথাটা আছে, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু দ্যাট ইজ এ রিফ্লেকশন। ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আপনি নমিনেশন ফাইল হয়নি, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে নূর হোসেনের যে প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি, উনি একটা জিনিস দেশে থাকেন না, বাড়িতে এসে দেখেন যে গণতন্ত্র আছে কিনা, এখানে দেখে যেতে পারেন, বাক স্বাধীনতা আছে কিনা দেখে যেতে পারেন। নূর হোসেনের স্পিরিট, যে স্পিরিটের ছিল স্বৈরাচার বিরুদ্ধে নির্বাচন আন্দোলনের যার আত্মহত্যা দিয়েছেন, সেটা রিফ্লেকশন আমরা গণতন্ত্রের প্রসেসে চলছে কিনা। যে এরশাদের সাথে ঐক্যের ব্যাপারে আজকে নূর হোসেনের ভাই এটা বলেছেন, যে নূর হোসেনের ভাই যেটা বলেছেন, আলী হোসেন বলছেন যে এটা হচ্ছে বাস্তবতা, কোট আনকোট বাস্তবতা, এটার জন্য খারাপ লাগে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। পলিটিক্সে দেয়ার ইজ নো ফাইনাল ওয়ার্ড ইন পলিটিক্স। এখানে আমাদের কথা হচ্ছে যে শেষ কথা বলতে কিছু নাই। এখানে নির্বাচন করার সময় সে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারপর দে ওয়ান্টেড টু পার্টিসিপেট ইন দি গভর্নমেন্ট, তারা বিরোধী দলে বসে পার্লামেন্টে, দু একজন সদস্য মন্ত্রী হিসেবে এসছে। উই হ্যাভ সেট অ্যান এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড, যেটা আমরা কোঅপারেশন করি, বিরোধিতা করি। তারা যে সমস্ত বক্তব্য ফিরোজ জোশী দিয়েছেন, বক্তব্য পার্লামেন্ট, অন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট, আনহার্ড অফ বলেছেন, কিন্তু তাই বলে তাকে তো কেউ আসেল করেনি। সুতরাং আমার কথা হচ্ছে যে নির্বাচন, আপনার ইরশাদ সাহেব সংসদে আছেন, বিরোধী বেঞ্চে বসেন, সে তো ট্রেজারি বেঞ্চে বসেন না। তার কোঅপারেশন যেটুকু করেন, যখন সমালোচনা মাঝে মাঝে যে সমস্ত কথা বলেন, সে তো বিএনপি নেতাদের বেশি কথা বলেন, এটা কিন্তু বাস্তবতা। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে আবার আসতে চাই, যে এখন যে বিষয়টি বলা হচ্ছে যে আপনারা আন্দোলনের ক্ষেত্রে, বিএনপি আন্দোলনের ক্ষেত্রে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছে। আমরা 1887 সালের যেই দিনটিতে নূর হোসেন শহীদ হয়েছিলেন, সেই দিনের মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এখন পুলিশ অ্যাকশন হলেই আপনাদের কোনো নেতাদের খুঁজে পাওয়া যায় না, পুলিশ অ্যাকশনের কথা শোনা গেলে। কিন্তু সেদিন কিন্তু হুমকি ছিল, গুলি হতে পারে, সেই হুমকি উপেক্ষা করে সেই মিছিল হয়েছিল। খুব চমৎকার বলেছেন। সেদিন হুমকি ছিল, গুলিও হয়েছিল, কিন্তু
এরকম লক্ষ লক্ষ মামলা হয়নি। আমার 14 সিনিয়র বলেছেন যে আওয়ামী লীগের অনেক মানে নেতা আপনারা গুলিতে বেশি ভয় করেন না মামলাকে বেশি না ভয় করেন? আমি বলি আওয়ামী লীগেরও অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। দেখুন একেবারে না, 1954 সাল থেকে আমি আপনি আসছি, একজন আইনজীবী, আমি ওইখানে আপনি মামলাকে বেশি ভয় করেন না গুলিকে বেশি ভয় আমি করেন? ওইখানে আসছি। জি। 1954 সাল থেকে এখন পর্যন্ত যত সরকার এসছে পাকিস্তানের আমল এবং বাংলাদেশের আমল, সকল আমলেই কিন্তু বিরোধী দলের উপরে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে। কিন্তু সেই নির্যাতন জুলুমের সাথে এখনকার নির্যাতনের জুলুমের কি কোনো তুলনা চলে? আওয়ামী লীগের কি সেক্রেটারি আব্দুল জলিল বলছিলেন আমার হাতে ট্রাম্প কার্ড আছে, আমি 30 এপ্রিল সরকার ফেলে দেব। তারপরে কি একদিনের জন্য জেলে গেছেন? উনি জেলে গেছেন। না, উনি জেলে যাননি, আজকে- কিন্তু ওই ট্রাম্প কার্ডের আগে 10,000 গ্রেফতার হয়েছিল। শুনেন, এটাও কিন্তু শুনেন। পত্রিকার শিরোনাম। হ্যাঁ, 10,000 যদি গ্রেপ্তার হয়ে 30 থাকে, এপ্রিল আগে। 10,000 যদি গ্রেপ্তার হয়ে থাকে, জি। তাহলেও যত আওয়ামী লীগের সিনিয়র কয়দিনের জন্য জেলে গেছেন, যত আওয়ামী লীগের সিনিয়র কত মামলা তারা এই মহাসচিব সহ মহাসচিবের 85টি মামলা, আর প্রত্যেকটা স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মতো নিজে প্রবীণ বহু সহ মামলা করে যাই করি। শত শত মামলা। এই মামলা নিয়ে কোনোভাবেই মাঠে দাঁড়াবার উপায় নেই। আর আরেকটি প্রশ্ন যখনই নিয়ে মাঠে নিই, দাঁড়াবেন আরেকটি এই প্রশ্ন বলি, নিয়ে নিই। যখনই মাঠে দাঁড়াবেন জি, পুলিশ এই অনুমতি জি, দেবে না। মাঠে দাঁড়ানোর প্রসঙ্গে আমি আসছি। একজন দর্শক, জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাফেজ মগবাজার ঢাকা থেকে বলছি। জি বলেন। জি, এখানে বড় দুই দলের দুইজন প্রতিনিধি রয়েছেন। আজকে শহীদ নূর হোসেন দিবস, আমরা নূর হোসেনকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। যে গণতন্ত্রের জন্য নূর হোসেন জীবন দিলেন, আসলে এই আমাদের বড় দুইটি দলের কাছ থেকে এই গণতন্ত্রের কথা আমরা সবচেয়ে বেশি শুনি এবং একে অন্যকে কাদা ছোড়াছুড়ির মতো একটা পর্যায়ে গণতন্ত্র এখন চলে গেছে। তো আমার প্রশ্ন, এখানে দুই দলের দুজন প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশ সংবাদ সংস্থার একজন রয়েছেন, আর তিনজনের কাছে আমার সবিনয় প্রশ্ন যে এই যে দুই দলের কাছ থেকে যে গণতন্ত্রের এত কথা শোনা যায়, আসলে বাস্তবতার দিক দলের ভিতরের যে গণতন্ত্রটা, দুই দলের ভিতরের যে গণতন্ত্রটা, তারা এটি কতটা পরিপূর্ণভাবে তারা এটিকে প্রতিষ্ঠিত করে এবং তারা এ নিয়ে কি কোনো উদ্যোগ নিয়েছেন নাকি শুধু গণতন্ত্র নিয়ে কাদা ছোড়াছুড়ির মধ্যেই ওনারা? ধন্যবাদ আপনাকে। আমি যে দলের কথাটা- ভিতরের হ্যাঁ, গণতন্ত্র আমি যেটা যে কথাটা বলছিলাম, বরাবরই বলা হয়, আওয়ামী আমি- লীগের ক্ষেত্রে, বিএনপির ক্ষেত্রে, সব দলের ক্ষেত্রেই বলা হয় দলের ভিতরে হ্যাঁ, গণতন্ত্র। আমি সম্মানিত দর্শকের কথায় আসছি, জি। খুব সংক্ষেপ করেই আসব। আমি যে কথাটা বলছিলাম যে এখন যেভাবে একেবারে চেয়ারপারসন থেকে শুরু করে মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতা এবং লক্ষ লক্ষ নেতাদের উপরে যে নির্যাতন এবং মামলা, এই নির্যাতন এবং মামলা মাথায় নিয়ে বা জেলে থেকে কোনোভাবে আন্দোলনের মাঠে নামা যায় না। আরেকটা জিনিস, আপনি আজকে মাঠে আন্দোলনের জন্য নামবেন, মামলা কি আগে ছিল না? একটা মামলা যা না 10টা মামলার এক এক নেতার নামে 100-150 করে মামলা, তারা তো প্রতিদিন কোর্টে যাচ্ছে, প্রতিদিন। আর একটা মিছিল করবেন, এখন নিয়ম হয়েছে পুলিশের অনুমতি লাগবে। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করবেন, শুধু গুলি হবে না, বলবে যে আমাদের অনুমতি নেয়নি, নাশকতা করবার জন্য এরা মাঠে নেমেছিল, বলবে না রাজনৈতিক আন্দোলনের জন্য, নাশকতার জন্য। আর আমার সিনিয়র যেটা বললেন, সংবিধানকে কাটা ছেঁড়া করে তো একেবারে আওয়ামী লীগের ইস্তেহারে পরিণত করা হয়েছে। সংবিধান তো মানুষের তৈরি এবং মানুষের, বাংলাদেশের সংবিধান বাংলাদেশের কল্যাণে, এটা পরিবর্তন হতে পারে। এই সংবিধান থেকেই ওনাদেরই আওয়ামী লীগের ব্রেন চাইল্ড হলো তত্ত্বাবধায়ক সরকার, এটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কাজেই সেই সংবিধানেরও এত কাটাছেড়ার পরে সেই সংবিধানের 65(2) অনুচ্ছেদে বলা আছে যে সংসদ নির্বাচন হবে প্রত্যক্ষ ভোটে। তো সেই প্রত্যক্ষ ভোটের জন্য নির্বাচন কমিশন এবং সরকারের কি উদ্যোগ ছিল আমরা দেখেছি। 5ই জানুয়ারিতে উদ্যোগের বদলে চেষ্টা ছিল, চাতুরতা ছিল বিরোধী দল যাতে না আসে, অথচ চেষ্টা করা উচিত ছিল নির্বাচন কমিশন এবং সরকারের যে প্রয়োজনে 3 মাস, 6 মাস, 9 মাস সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে হলেও একটা গণতন্ত্রের স্বার্থে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, তা কিন্তু হয়নি। এখন আমি বলবো, সম্মানিত দর্শক যেটা বলেছেন, হ্যাঁ সুন্দর বলেছেন, আমাদের দলের ভিতরেও এখনো আমরা ওইভাবে গণতন্ত্রের চর্চাটা করতে পারিনি। কিন্তু দেশ যদি নির্বাচিত সরকারের অধীনে শাসিত হয়, তাহলে যে
সুস্থ চর্চাটা হবে, তাতে করে আস্তে আস্তে কিন্তু দলের ভেতরের গণতন্ত্র চর্চাটাও কিন্তু আরম্ভ হবে, যে আমি যেটা আজাদ আমরা ভাইকে কোনোভাবেই পারি আজাদ না। ভাইকে দিতে চাই যে গণতন্ত্র দেশে নাই বলেই বড় দলের মধ্যে গণতন্ত্র আসেনি, যেটা উনি বলছেন। আমি এই মতের সাথে একমত না একজন সাংবাদিক হিসেবে, আর দুজনেই আইনজীবী, প্রাজ্ঞ আইনজীবী। আজম সাহেব যে কথাটি বলেছেন যে এখন মিছিল মিটিং করার জন্য পুলিশের অনুমতি নিতে হয়, এটা সারা জীবনেই নিতে হতো, সব দেশেই নিতে হয়। অনুমোদন আগে নিতে হতো না, এটা না। পুলিশের মানে পুলিশ প্রশাসন থেকে আপনি মিছিল করবেন, যেই করুক না কেন, মিছিল মিটিং করতে এবং গেলে বিভিন্ন দেশে মানে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করে জায়গা, দেয়, নির্দিষ্ট করে দেয়া আছে। আমাদেরও সেই জায়গাটা কিন্তু নির্ধারণ করে দিতে হয়, আমরা মানি না, সেটা ভিন্ন কথা। কিন্তু অন্যান্য জায়গায় আরো যে আপনাকে বলে দিতে হবে কতজন লোক উপস্থিত হবে। আপনি যুক্তরাষ্ট্রে যদি যান, ব্রিটেনে যান, কোন রাস্তায় দাঁড়াবেন, কোন জায়গায় যাবেন, যার বিরুদ্ধে আন্দোলন করেন, কখন করবেন, কতজন করবেন, সময় নিয়ে। আর আমাদের যদি আমরা সময় অনুমোদন নিতে হয়, আজম সাহেব যেটা বলছেন যে এখন নিতে হয় না, এখন না, সব সময় নিতে হতো। আর গণতন্ত্র, না, দেশের কিন্তু আমরা গণতন্ত্র কিন্তু না, আজাদ ভাই, আমরা আজাদ ভাই এটা দেখি, এইটাও কিন্তু দেখেছি বিএনপির ক্ষেত্রে অনুমোদনটা আসে হয়তো আগের দিন রাতে, মাইক লাগানোর সময় পাওয়া যায় এটা না, আপনি পুলিশের এটা দেখেছি আমরা। আপনি এবং দেখেছেন? অন্যদের ক্ষেত্রে আমি বলতেছি অনুমতি যে আসে এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে জি। না, হয়তো বা- এখন অনুমতি আমি- আসে না। আমারে শেষ করতে দেন। আমি বলছি এখন বলছে যে এই মুহূর্তে, আগে ছিল না, আগে মানে 5, 7, 10 বছর আগে, আমি সেই কথাটা মানে বলছি। এখন মানে বিষয়টা খুব কঠিন হয়ে এখন গেছে। উনি যে কথাটা বলছেন যে দলে গণতন্ত্র থাকলে তো দেশের গণতন্ত্রের দাবি, আমার নিজের কাছে গণতন্ত্র নেই, আমি আপনার কাছে আছে কিনা এটা তো আমার দেখার ব্যাপার না। কিন্তু যে কথাটা আমি বলতে চাই যে দীর্ঘদিনের স্বৈরশাসনের ফলে, স্বৈরশাসনের কুফল, এই কুফল আপনি যেই পর্যায়ের গণতন্ত্র আমরা প্রত্যাশা করি, সেই গণতন্ত্র কিন্তু একটু সময় লাগছে। কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমার মনে হয়, একজন নাগরিক হিসেবে মনে হয়, আমরা দীর্ঘদিন স্বাধীনতা 1975-এর পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতার চেতনার বিরোধী যে সরকারগুলো শাসন করলেন 96-এর আগ পর্যন্ত, ফলে কি আপনাকে গণতন্ত্র সেই মানে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। শুধু গণতান্ত্রিক সরকারের অনুপস্থিতি না, সামাজিক জীবনে সর্বত্র আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছেন তাদের হাতে আমরা জাতীয় পতাকা দিয়েছি। এটা কি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের? আজকে অনেকেই আমরা অনেক কথা বলি, যে কথাটি আপনি সূচনা বক্তব্যে বলেছেন যে জাতীয় সংসদে প্রস্তাব নেওয়া হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। সেই বিচারের ব্যাপারে আজকে আমরা সবাই কি একমত? সবাই কি প্রত্যাশা করি? আমরা চাই বিচার। আমরা 92 সালে সেই ঐক্যমত্য হয়েছিল, আপনার সূচনায় 92 সালে সেই কথাটি রেজুলেশন হয়েছিল, তো প্রস্তাব নেওয়া হয়েছিল, কিন্তু আমরা কি সেই কথাগুলি মানি? সবাই মানি না। সুতরাং একটি অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশের পথে এগিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠার পথে একটু সময় লাগছে। আর আপনি যদি গণতন্ত্র, যে কথাটা সবাই বলছেন যে 14-5 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন যদি ত্রুটিপূর্ণ হতো, তাহলে কিন্তু আমরা আইপিও, সিপিএ এবং আইপিওতে আমরা বাংলাদেশ সভাপতির পদটা পেতাম না। সেখানে কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে এসছে, সেখানে কিন্তু কেউ কারো চেহারা দেখে নাই। সারা দেশে বিভিন্ন জায়গায় যে আমরা যে বিজয়ী হলাম, বাংলাদেশ যে পদগুলো পেল, আজম খানকে আসতে চাই যে বিএনপি জামায়াতের সাথে তাদের জোটের কারণেই, যে বিএনপি একসময় আওয়ামী লীগের সাথে একসাথে প্রস্তাব নিয়েছিল যে হ্যাঁ আমরা যুদ্ধাপরাধের বিচার করব, সংসদে প্রস্তাব গৃহীত হয়েছিল, তো জামাতের সাথে তাদের জোটের কারণেই যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আজকের দেশের এই পরিস্থিতির জন্য দায়ী করা হয় সেই বিএনপি জামাত মানে ঐক্যকে। আপনি কি বলবেন? আমি একেবারে বলি যে এই যে 91-তে যে পার্লামেন্টে এই ডিসিশন হয়েছিল, এই ডিসিশন সম্পর্কে আমার ধারণা নেই, আমি মনে করতে পারছি না। আমি আমার কথাটা বলি, 92-তে আমার এটা মনে করতে পারছি না আমি। তবে ওই যে সিদ্ধান্ত হয়েছিল, তারপরে যে 96 পর্যন্ত আওয়ামী লীগের সাথেই যুগপৎ আন্দোলন করলেন জামায়াত, এরপরে কিন্তু একদিনের জন্য যুদ্ধাপরাধীদের বিচারের কথা আওয়ামী লীগ মুখে আনেনি। এরপরে 96 থেকে 2001 এই পিরিয়ডেও কিন্তু যুদ্ধাপরাধীদের 94 থেকে 96 পর্যন্ত আওয়ামী লীগ যেটা প্রেস রিলিজ দিত, এটা দেখে আমরা প্রেস ক্লাবে তখন আমরা দেখতাম, ওটা প্রেস ক্লাব প্রেস রিলিজ আমাদের কাছ থেকে নিয়ে সেই জামায়াত একই প্রেস রিলিজ দিত এবং শুনে কাদের মোল্লা শুনেন যুগপৎ আন্দোলন হয়েছে এবং সেখানে একটা কমিটিও হয়েছিল, দুই জোটের, তাদের মধ্যে আলোচনা হতো এবং একসাথে দেওয়া হতো।
আর বড় কথা হলো যে ওই 96-2001 ওই সময়ও কিন্তু আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার কথা বলে না। এখন যে তারা যুদ্ধাপরাধীদের বিচার করছে, আমরা কিন্তু একদিনের জন্যও তার বিরোধিতা করিনি। আমরা বলেছি যে বিচার যেন স্বচ্ছ হয়, এবং আমরা এও বলেছি যে এটা একটা চলমান প্রক্রিয়া, সব সরকারের আমলে এই বিচারটি অস্বচ্ছ কোন দিকটা সেটা কি আপনি এটা নিয়ে আমি আর বিতর্কে যাব না, কারণ এটা নিয়ে অনেক স্বচ্ছ কথা চাইলে তো বলেছি। অস্বচ্ছ চিহ্নিত আমি করতে হবে। ওইখানে আর যাব না, আমি শুধু এই কথাটা বলি যে আমরা একদিনের জন্য বলিনি যে আমরা বিচারের বিরোধী। আমরা বলেছি যে বিচার যেহেতু শুরু হয়েছে তখন আমাদের সরকারের আমলেও বিচার হবে, কারণ আমরা দেখেছি বিচারের সময় কিন্তু সারা দেশে অনেক মামলা হয়েছিল, যে সমস্ত যুদ্ধাপরাধীরা এখন আওয়ামী লীগের সাথে আছে, সাথে সাথে কিন্তু মানে ইঙ্গিত ইশারায় সেই মামলাগুলো কিন্তু এখন নাই সারা দেশে, কারণ যুদ্ধাপরাধী তো শুধু ঢাকায় না, সারা দেশেই ছিল আওয়ামী লীগের লোক তো এখন যুদ্ধাপরাধী বিচারের সম্মুখীন। পত্রিকায় দেখেছেন তো, কাজেই বিচার এটা চলবে, আমরা বিচারের বিরোধী নই, বিচার চলবে। এখন বড় কথা হলো আজাদ ভাই যেটা বললেন যে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে জাতীয় পতাকা দিয়েছি, মুক্তিযুদ্ধ বিরোধীদের জাতীয় পতাকা কিন্তু সবার আগে আওয়ামী লীগই দিয়েছে, কারণ ওই 96-তে যখন মৌলভীকে পতাকা দেওয়া হয় উনি কিন্তু আত্মস্বীকৃত রাজা। শেষ মিনিটটা আপনাকে দিচ্ছি। প্রথমে যেটা ওই আইপিসি একেবারে আমি অল্প সময় পাবো। জি প্লিজ, ইউ হ্যাভ স্পোকেন আ লট। জি, আমি আপনাকে বেশি সময় দিয়েছি। করতে চাচ্ছি, জি, আহমদ আজম ইজ মাই জুনিয়র ফ্রেন্ড ইন দ্য বার এন্ড দ্য লয়ার। তিনি যে লয়ার হিসেবে কথাটা বলেছেন, সংবিধান সম্বন্ধে মন্তব্য করেছেন, এটা খুব আমি কি বলবো অপমানজনক, এবং এটা আমি আশা করি তার মুখ থেকে আসবে যে সংবিধান একটা দলের লিফলেট হয়ে গেছে। এটা কিন্তু সংবিধানকে অপমান না, দেশকে অপমান করেছে, জাতিকে অপমান করেছে। এটা আমি মনে করি তিনি প্রত্যাহার করবেন। আরেকটি কথা যেটা বলেছেন এক প্রশ্নকর্তা, যে দলের ভিতরে গণতন্ত্র, আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে আগামী মাসে, দেখবেন গণতন্ত্র আছে কিনা। অন্য দলের কথা বাদ দিলাম, আওয়ামী লীগ ক্যান ক্লেম যে তারা 3 বছর পর পর কাউন্সিল দিচ্ছে, কাউন্সিল আগামী মাসে হবে। আরেকটি কথা আমি পরিষ্কার বলতে চাচ্ছি, আমি অবগত করেছি, আমাদের আলোচনা শেষ করতে না আমি একটু বলতে হবে, আমরা এই বিতর্ক আওয়ামী লীগ বিএনপির মধ্যে এই বিতর্ক চলতেই থাকবে, কিন্তু আমরা শুধু যুগপৎ আন্দোলন আওয়ামী লীগ কোনদিন জামাতের সাথে করে নাই। আমরা শুধু শহীদ নূর হোসেন দিবসে আশাই করব যে আমরা প্রকৃত গণতন্ত্র দেশে একদিন প্রতিষ্ঠিত হবে, এই আশা রেখে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।